আজকে আমরা আলোচনা করব পর্ষদ টেস্ট পেপার 2026 সেট 11। পাতা নম্বর হচ্ছে 409 ও 410। স্কুলের নাম হচ্ছে দ্বারকা হাই স্কুল। ঠিক আছে, তো চলো আমরা 1 2 3 4 দাগের অঙ্কগুলো আমরা শুরু করি। তাহলে এক দাগের অঙ্কগুলো কি বলেছে আমরা দেখে নিই। এখানে বলে দিয়েছে কি লাভপুর ব্লকের বর্তমান জনসংখ্যা পি যদি 4R% হারে জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে n বছর পরে জনসংখ্যা কত হবে। এখানে বলেছে লাভপুর ব্লকের বর্তমান জনসংখ্যা পি যদি 4R% হারে জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে n বছর পরে জনসংখ্যা কত হবে। সমাহার বৃদ্ধি যেটা ছিল তো আমাদের ওই অধ্যায়টা থেকে দেওয়া আছে, তাহলে আমরা শুধু মানটা বসাবো, মান বসালে অ্যান্সার পেয়ে যাব। হ্যাঁ, তাহলে পি ইকুয়াল টু আমাদের কি আসছে 1 প্লাস আর বাই 100 ইন্টু এন। তাহলে পি এর জায়গাতে পি বসে গেল, 1 বসে গেল, আর এর মানটা বলে দিয়েছে 4R, তাহলে 4R বাই কত হয়ে যাবে 100 আর ইন্টু এন। যদি আমরা এখানে কাটাকাটি করি 4 একে 4, 4 পজিশন কত হয়ে যাচ্ছে 100, তাহলে পরের অ্যান্সারটা কি আসছে পি ইন্টু 1 প্লাস আর বাই 25 তার পাওয়ার কত হয়ে যাবে এন। এটা হচ্ছে আমাদের এ দাগের অপশনে আছে, তাহলে এ দাগের অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এক দাগের অঙ্কটা আমাদের কাছে হয়ে গেল। তারপর দু দাগের অঙ্কটা কি বলেছে দেখে নাও। দুই দাগের অঙ্কটা বলেছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হলে যদি একটিগুলোর মধ্যে কোনটা শর্ত সাপেক্ষে মিলছে। তো এরকম বলে দিয়েছে, তার আগে আমরা সমীকরণটা লিখে নিচ্ছি। আর কি বলেছে, দুটো বীজ সমান এবং বিপরীত চিহ্নযুক্ত। আমি যদি এ ধরি তাহলে অপরটা মাইনাস এ হবে। ঠিক আছে, তাহলে দুই দাগেরটা আমরা এভাবে করে নেব কি ax² দেওয়া আছে প্লাস bx দেওয়া আছে প্লাস c ইকুয়াল টু 0 দেওয়া আছে, এটা সমীকরণ। তাহলে দুটো বীজ কি কি, তাহলে দুটো বীজ একটা ধরে নিচ্ছি আলফা আর একটা সেম বলেছে কিন্তু বিপরীত সাইন, তাহলে মাইনাস আলফা ধরে নিলাম। তাহলে আলফা দুটো যদি সমষ্টি করি আলফা প্লাস মাইনাস আলফা ইকুয়াল টু কি আসবে মাইনাস বি বাই এ। তাহলে আলফা প্লাস মাইনাসে মাইনাস আলফা ইকুয়াল টু কি আসবে মাইনাস বি বাই এ। এটা কাটলে কি 0 চলে আসছে। তো যদি 0 হয় তাহলে এটাকে ঘুরিয়ে লিখছি মাইনাস বি বাই এ ইকুয়াল টু 0। তাহলে আমি মাইনাসটা কিন্তু ওপাশটায় পাঠাই বা কোনো চেঞ্জ হবে না। তাহলে বি ইকুয়াল টু কি আসছে, এখানে এ এর সঙ্গে 0 যদি গুণ হয়ে তাহলে কি আসছে 0 আসছে, তাহলে বি এর মানটা কি আসছে 0 আসছে। আর একটা কি, এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছে তাহলে এ এর মানটা কিন্তু 0 হওয়া যাবে না, তাহলে এ নট ইকুয়াল টু 0 আর বি এর মান 0 যদি হয় তাহলে এটা শর্ত সাপেক্ষে মিলছে। তাহলে আমাদের কত নম্বর অপশন আছে দেখবে তোমরা, এ নট ইকুয়াল টু 0 বি ইকুয়াল টু 0 আছে, বি নম্বর অপশনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বি দাগেরটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর সি দাগেরটা কি বলেছে, সি দাগেরটা বলেছে এ বি এবং সিডি দুটি সমান্তরাল জয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত। এই অঙ্কটা প্রায় অনেকবার আসছে আমাদের, রায়মার্টিনিও ছিল অনেকটা, আবার এবিটিও ছিল, তাহলে এটা তো পর্ষদ আছে, এই অঙ্কটা প্রায় আসছে আমাদের। তাহলে চলো অঙ্কটা করি। এখানে এরকম একটা ত্রিভুজ বৃত্ত দেওয়া আছে, সমান দূরে বলে দিয়েছে, দুটো জ্যা নিয়েছে যাদের দৈর্ঘ্য সমান সমান আছে, কত 16 করে বলে দিয়েছে। তাহলে এটা এ বি আর এটা সি আর এটা ডি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে, ব্যাসার্ধ যদি আমি এটা ও বিন্দু হয় তাহলে এটার সঙ্গে এটা যুক্ত আর এটার সঙ্গে এটা যুক্ত, তাহলে এগুলোর মান বলে দিয়েছে কত 10 সেমি বলে দিয়েছে। তাহলে এই যে এটা জ্যা দুটোর মধ্যে দূরত্বটা আমাদের বার করতে হবে। তার আগে মনে রাখো এখানে দুটো ব্যাসার্ধ মানে এটা দুটো বাহু মিলে আছে, এটা বলে দিয়েছে 16 16 করে, তাহলে অর্ধেক যদি হয় তাহলে 8 8 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এটা যে লম্বটা হচ্ছে এটা কোণ হচ্ছে, তাহলে দুটো ত্রিভুজ কি হচ্ছে সর্বসম ত্রিভুজ হচ্ছে।
তো একটা যে কোনো মান, এই যে একটা এটা মান বার করলে এটা আর এটা কি হবে, সমান হবে, তার জন্য একটার মান বার করলে আমাদের যথেষ্ট। তাহলে এটা পি দিয়ে দিলাম, এটা ও দিয়ে দিলাম, এটা কিউ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে তাহলে আমরা এটা এই যে কিউ ও বি থেকে এই মানটা বার করে নিচ্ছি। তাহলে আগে লিখে নিই, এ বি সমান কি সি ডি বলেছিল, তাহলে কত হয়ে যাবে, 16 সেমি হয়ে যাবে। তাহলে এদের অর্ধেকটা কত হয়ে যাবে, কিউ বি ইকুয়াল টু কি হবে, 16/2 মানে কত হয়ে যাবে, 8 সেমি। ব্যাসার্ধ কি দেওয়া আছে, ও বি সমান ও ডি ইকুয়াল টু কত হবে, এখানে দেওয়া আছে 10 সেমি, ঠিক আছে। এটুকু দেওয়া আছে। তাহলে দেখো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা লম্ব আর এটা ভূমি, তাহলে এটা কি হচ্ছে, অতিভুজ হচ্ছে। তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে আমরা কিভাবে করব, আমরা লিখে নিই, তাহলে এটা লম্ব আর ভূমি, তাহলে এটা লম্ব আর এটা ভূমি কি হচ্ছে, ও কিউ স্কোয়ার প্লাস কিউ বি স্কোয়ার ইকুয়াল টু কি, অতিভুজ মানে কি ও বি এর হোল স্কোয়ার। তাহলে আমাকে মান দরকার কি, কিউ বি এর মান দরকার, তাহলে কিউ বি স্কোয়ার সমান বাকিগুলোকে ও বি স্কোয়ার মাইনাস কিউ বি হোল স্কোয়ার। এই যে স্কোয়ারটাকে আমি ওপাশটায় পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, রুট ওভার হয়ে যাবে। এটার মান আমরা জানি, কিউ বি এর মান কি 8 এর স্কোয়ার, ঠিক আছে, 8 এর স্কোয়ার। আর আচ্ছা লম্বটা এ পাশটাই হবে, কিউ বি যেটা আছে 8 এর স্কোয়ার, আর ও বি এরটা কত পেয়েছি আমরা, ও বি মানে 10 আছে, তাহলে 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার মাইনাস 8 এর স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে, 100 বিয়োগ 64 সমান কত হয়ে যাবে, 36। তাহলে 36 কত, 6 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের একটার মান, ও আর কিউ এর মান। কিন্তু আমরা কি বলেছি, ও কিউ আর ও পি কি হবে, সমান হবে। তার জন্য গোটাটার মান কি হবে, পি আর কিউ, তাহলে 2 দিয়ে গুণ করে দিলে হবে 2 ইন্টু, তাহলে কত হয়ে যাবে, 12 সেমি। তাহলে এটা কত জায়গায় অপশনে আছে আমাদের, 12 সেমি, এ নম্বর অপশনে আমাদের অ্যান্সারটা আছে। তাহলে 1 2 3 হয়ে গেল। 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলে দিয়েছে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি ইকুয়াল টু 3 হয়, যেখানে এ এর মানটা কি হবে, হয় 0 হবে, নাহলে 0 থেকে বড় হবে, বি সি এগুলোর মান হচ্ছে, তাহলে এ বি সি বাই 6 এর মান কত হবে। আচ্ছা অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, দেখো ভালো করে, একটা ইউনিক টাইপের অঙ্ক দিয়েছে। কিভাবে, সাইন এ দিয়েছে প্লাস সাইন বি দিয়েছে প্লাস সাইন সি দিয়েছে ইকুয়াল টু 3 দিয়েছে। আমরা জানি কি সাইন থিটা সর্বোচ্চ মান 1 হবে, তাহলে প্রত্যেকটাকে আমরা 1 ধরতে পারবো, কারণ 1 এর থেকে যদি ছোট ধরি, ধরো 1 এর ধরে নিলাম, কম ধরে নিলাম, 1 এর থেকে 2/3 ধরে নিলাম, তাহলে এটা কি হচ্ছে 1 ধরলাম, তাহলে বাকিটা তো 1 এর বেশি আবার হতে হবে, তার জন্য কি প্রত্যেকটার মান আমরা 1 ধরে নিচ্ছি। তাহলে সাইন এ ইকুয়াল টু কি হয়ে যাবে, 1, সাইন বি ইকুয়াল টু কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, সাইন সি ইকুয়াল টু কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এই সাইন 1 কার মান বলো তো, সাইন 90 ডিগ্রির মান, এটাও সাইন 90 ডিগ্রির মান, তাহলে এটাও কি আসছে, সাইন 90 ডিগ্রির মান, কারণ সাইন কার মান 1 90 ডিগ্রি। তাহলে এখানে এ এর মান কি পাচ্ছি আমরা, এখানে বলো তো, এ সমান 90 ডিগ্রি পাচ্ছি, বি সমানও কি পাচ্ছি, 90 ডিগ্রি পাচ্ছি, আর সি সমানও কত পাচ্ছি, 90 ডিগ্রি, ঠিক আছে। এবার আমাদের যেটা চেয়েছে ওটার অ্যান্সার করি। সাইন দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, তার ডিভাইডেড কত দেওয়া আছে, 6 দেওয়া আছে। তাহলে সাইন লিখে দিলাম, এ প্লাস বি মানে কি 90 প্লাস 90 প্লাস 90 ডিভাইডেড 6, তাহলে তারপরের লাইন সাইন, এটা 3 কত হয়ে যাবে, 27 হয়ে যাচ্ছে, মানে 270/6, তাহলে ভাগ করলে কত হয়ে যাবে, সাইন 45 ডিগ্রি। সাইন 45 এর মান কত হবে, 1/√2। এটা কত নম্বর অপশনে আছে আমাদের, অপশন নাম্বার হচ্ছে সি নম্বর অপশনে আছে 1/√2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা 5 দাগের অ্যান্সারটা। চলো 6 দাগের, 4 দাগেরটা, 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে, ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে বলেছে।
আচ্ছা, এখানে একটা আমি চিত্র আগে অঙ্কন করি তাহলে বুঝতে পারবে। এরকম একটা শঙ্কু আছে, ঠিক আছে, এরকম একটা শঙ্কু আছে, তাহলে শঙ্কুটা এটা শীর্ষকোণ থেকে যদি এরকম আসে, তাহলে এটা গোটা শঙ্কুটার মান 60 দেওয়া আছে, তাহলে এটা কি হয়ে যাবে, অর্ধেকটা 30 হয়ে যাবে, তাই তো। শীর্ষকোণ যদি 60 হয় তাহলে অর্ধেকটা কি 30 হয়ে গেল এটুকু। তারপরে নিচে বলে দিয়েছে আর এর ব্যাসার্ধর মানটা কত বলে দিয়েছে, ব্যাসার্ধ 14 বলে দিয়েছে, আর এল এর মানটা আমাদের দরকার, তাই তো। তাহলে এল এর মানটা কিভাবে বার করবো, তাহলে এখানে দেখো এটা লম্ব ভূমির সাপেক্ষে এটা কি হচ্ছে, এটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব আর এটা কি অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি সাইন, সাইন কত 30 ডিগ্রি ইকুয়াল টু কত দেওয়া আছে, লম্ব বাই ভূমি, লম্ব কত 14 আর ভূমি কত, লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত এল, তাহলে সাইন 60 এখানে বসে গেল, এর মান কত হবে হাফ হয়ে যাবে ইকুয়াল টু 14/L, তাহলে এখানে এল এর মান কত হবে 28 হয়ে যাবে, এটা হচ্ছে এল এর মান তীর্যকুটি। তাহলে শঙ্কুর ক্ষেত্রফলের বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর এল, তাহলে পাই এর মান কত 22/7 গুণিত আর এর মান কত পেয়েছি 14 আর এল এর মান পেলাম 28, 7 থেকে 7, 7 দুগুণ 14, তাহলে এই সবগুলোকে যদি গুণ করি 1200 কত আসছে 32 আসছে বর্গ সেমি, এটা কত নম্বর অপশনে আছে 1232 সেমি হচ্ছে বি দাগের অপশনটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের 5 দাগেরটা। 6 দাগেরটা এইটুকুতে করে নিচ্ছি, আমাদের 6 দাগেরটা হয়ে যাবে। কি বলেছে এখানে, বলেছে 6, 7, তারপরে x8 y14 সংখ্যাগুলি গড় ন হলে এখানে x প্লাস হয়, এই সংখ্যাটাও বারবার আসছে অঙ্কটা, ঠিক আছে। তাহলে প্রত্যেকটাকে কি করব যোগ করে নেবো, জটার সংখ্যা ওটা দিয়ে ডিভাইড করে দেবো ইকুয়াল টু 9, এখান থেকে আমরা মানটা বার করতে পারবো। তাহলে কি কি সংখ্যা আছে, 6 আছে যোগ 7 আছে যোগ x আছে যোগ 8 আছে প্লাস y আছে প্লাস 14 আছে, আর কটা সংখ্যা 1 2 3 4 5 6 ইকুয়াল টু কত দেওয়া আছে 9 দেওয়া আছে। বাদ দিয়ে এখানটায় x প্লাস ওয়াইটাকে লিখে দিচ্ছি, আর এটিকে যদি আমি টোটাল করি 6 আর 7 কত হয়েছে 13, 13 আর 8 21, 21 আর 14 35 হয়ে যাচ্ছে, আর ইকুয়াল টু এটাকে উপরে 6 9 কত হয়ে যাবে 54 হয়ে যাবে, বাদ দিয়ে x প্লাস ওয়াই ইকুয়াল টু কি হবে 54 মাইনাস 35, তাহলে বাদ দিয়ে x প্লাস ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে 19, তাহলে এটা কত নম্বর অপশনে আছে, অপশন নাম্বার হচ্ছে আমাদের 19 ডি দাগে, বি দাগে x প্লাস ওয়াই ইকুয়াল টু 19, বি দাগের অপশনটা কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের একের অঙ্কগুলো হয়ে গেল, দুয়ারকা হাই স্কুলের একের যেগুলো ছিল সেটা সম্পূর্ণটা হয়ে গেল। 2 দাগের গুলো চলো, 2-এর 1 নম্বরটা কি বলেছে, 2-এর 1 নম্বরটা বলে দিয়েছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলা হয়। আচ্ছা, মনে রাখবে কি যারা যদি প্রথমেই টাকা দিল ইনভেস্ট করলো আর সমান সময় পর আবার তুলে নিল, তাহলে সেটা হচ্ছে সরল অংশীদারি কারবার, ঠিক আছে। আর মাঝখানে যদি হয় তাহলে ওটা মিশ্র হবে, মাঝখানে কেউ 5 মাসে দিল আবার 6 মাসে তুলে নিল, তাহলে ওখানে আলাদা আসছে, তাহলে এটা কি হবে সরল অংশীদারি কারবার হয়ে গেল। 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলে দিয়েছে কি x ভ্যারিসাস b, b ভ্যারিসাস 1/c আর c ভ্যারিসাস 1/d হলে a ও b এর মধ্যে ভেদ সম্পর্ক স্থাপন করে। আচ্ছা, কি কি বলে দিয়েছে আগে লিখে নিই আমরা, a ভ্যারিসাস b দেওয়া আছে, b ভ্যারিসাস 1/c দেওয়া আছে, আর c 1/d দেওয়া আছে। তাহলে এখানে a সমান k1b ধরে নিচ্ছি, b সমান k2c ধরে নিচ্ছি, আর c সমান k3d ধরে নিচ্ছি, ঠিক আছে।
তাহলে এই যে এ এর মান জায়গাতে আমরা বসাতে পারবো, তাহলে এ সমান কি আসছে, কে ওয়ান বসে গেল, বি এর জায়গাতে কি কে টু বাই কি হয়ে যাবে, সি হয়ে যাবে। আর একটা কি আসবে, এ সমান কে ওয়ান কে টু, আর সি এর জায়গাতে কি বসাতে পারবো, কে থ্রি বাই ডি বসাতে পারবো। তাহলে কি আসছে, এ সমান কে ওয়ান কে টু, আর এটাকে উল্টে ভাগটাকে যদি আমি উল্টে দিই তাহলে এখানে ডি চলে আসবে, আর নিচে কি আসবে, কে থ্রি চলে আসবে। তাহলে এটা গোটাটা একটা কি বলতো, এটা একটা গোটাটা ধ্রুবক। তাহলে আমরা ধ্রুবককে যদি তুলে দিই ইকুয়ালকে, তাহলে আমরা এ ভ্যারিসাস ডি লিখতে পারবো। এটা কি সরল ভেদে আছে, ঠিক আছে। এটা হচ্ছে সম্পর্ক, কিন্তু সরল ভেদে, এটাকে বলা হয় সরল ভেদে আছে, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার, বা লিখতে পারো সরল ভেদে। তাহলে 2 দাগের অপশনটা হয়ে গেল। 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলে দিয়েছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে। আচ্ছা, আমি চিত্রটা অঙ্কন করি তাহলে বুঝতে পারবে। এরকম দুটো বৃত্ত আছে, পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, এরকম আছে, পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তাহলে এরকম যদি স্পর্শ করে তাহলে এটা একটা স্পর্শক হবে, এখানে একটা স্পর্শক হবে, আর মাঝখান বরাবর একটা স্পর্শক হবে। মনে রাখবে, যদি বহি স্পর্শ করে তাহলে 3টা এরকম হবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, 3টি। এটা হচ্ছে অ্যান্সার। তারপর 4 দাগেরটা, 4 দাগেরটা কি বলেছে, দুটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি কি হবে, সদৃশ হবে। কি হবে, সদৃশ হবে, মনে রাখবে, সদৃশ, সদৃশ হবে। তারপর 6 দাগেরটা, 5 দাগেরটা তারপর দেখে নাও। 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলছে sec থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই যদি হয়, আর এক্স আর ওয়াই কোনোদিন মিলবে না বলছে, তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে বৃহত্তর হলো কোনটা, কে বড় হবে এক্স আর ওয়াই এর মধ্যে। আচ্ছা, sec মানে আমরা কি বুঝি, sec থিটা এরকম আছে কি, sec থিটা ইকুয়াল টু এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে sec মানে কি 1/cos, sec মানে 1/cos যদি হয় তাহলে 1/cos, cos এর হাইস্ট মান কি 1 হচ্ছে। তাহলে cos এর হাইস্ট মান যদি 1 হয় তাহলে আমরা এভাবে লিখতে পারবো, এক্স ওয়াইটা কি হবে, এরকম হচ্ছে, তাই তো। তাহলে এক্স, আমি ভ্যারিস এটা যদি থাকে তাহলে ওয়াইটা উপরে গেলে কি হয়, তাহলে কে বড় হচ্ছে বলো তো, এখানে এক্সটা কিন্তু বড় হচ্ছে, ঠিক আছে। এক্সটা এটা আছে, আমি ধরে নিচ্ছি সাপোজ কি কস এর মান হয়ে যাচ্ছে বা সেক এর মান 2/3, তাহলে 1/cos মানে কি 3/2 হয়ে যাবে, তাহলে উল্টে উল্টে যাবে, বড় হয়ে যাচ্ছে। সেম এরকম কেস আসছে, এটা x/y এর মানটা কি হয় 1 হবে, নাহলে 1 এর থেকে বড় হবে। তখন কি হচ্ছে, এক্স ওয়াইটাকে আমি তো পাশে পাই, তাহলে ওয়াইটা কি ছোট হয়েছে, এক্সটা বড় হয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটাই অ্যান্সার হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে 5 দাগের অ্যান্সারটা এটাই। তারপর 6 দাগেরটা কি বলেছে, 6 দাগের অ্যান্সারটা এখানে করে নি। 6 দাগেরটা বলে দিয়েছে, বলেছে দুই ধরনের ওজাইবের ছেদ বিন্দুর ভুজকে ড্যাশ বলে, মধ্যমা বলে। এটা 2 ধরনের ওজাইবের ছেদ বিন্দুকে কি বলে, মধ্যমা বলা হয়। তাহলে আমাদের 2 দাগের গুলো কমপ্লিট হলো। তারপর চলো 3 দাগের গুলো কি বলেছে। 3 দাগের, 3 দাগের গুলো বলে দিয়েছে, দেখো, বার্ষিক একই সুদের হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হবে। এটা সব সময় সত্য হবে, মনে রাখবে কি আমাদের প্রথম বছরটাতেই হয় চক্রবৃদ্ধি সুদ হোক আর সরল সুদ হোক, প্রথম বছরটাতে কি হবে, ওদের সুদটা কিন্তু সমান হবে, চক্রবৃদ্ধি সুদ যত হবে সরল সুদটাও সমান হবে প্রথম বছরে, মানে 1 বছরে। আর এটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। তাহলে 1 দাগেরটা কি হবে, সত্য হয়ে যাচ্ছে। তারপর 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলেছে পাই ইকুয়াল টু 22/7, ঠিক আছে। এটা মান আমরা জানি সবাই, তো পাইটা একটা কিন্তু অমূলদ সংখ্যা, আমরা পড়ে এসেছি মূলত অমূলদ সংখ্যাতে পায়ের মানটা অমূলদ সংখ্যা, ঠিক আছে।
কিন্তু বলেছে যদি তাই 7 27/পাইটা কি একটা অমূল্য সংখ্যা, তাহলে এটা অমূল্য সংখ্যা কেন হবে? কারণ আমরা মূল সংখ্যার সংজ্ঞা কি জানি, পি বাই কিউ আকারে সাজানো যায়, তাহলে এটাকে কিন্তু আমরা পি বাই কিউ আকারে সাজাতে যাচ্ছি। আমরা এটা মান যাই হোক কোনো যায় আসে না, কিন্তু একে পি বাই কিউ আকারে সাজাতে পারছি না তো, কিন্তু এটাকে কি 22/27কে পি বাই কিউ আকারে সাজানো যাচ্ছে, তার জন্য এটা কি হবে মূল সংখ্যা হবে, তাহলে এটা কি হবে মিথ্যা হবে। ঠিক আছে, তাহলে 2 কি হবে মিথ্যা হবে। 3 কি বলেছে, 3 বলেছে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত অর্ধবৃত্তের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত অর্ধবৃত্ত ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। আর বুঝে নাও, বলেছে কোন ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত অর্ধবৃত্তের ক্ষেত্রফল অপর একটি বৃত্তের উপর অঙ্কিত অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমষ্টির সমান হবে। আচ্ছা, এটা একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ আছে, তো আমাদের বলতে চেয়েছে কি এটার যোগফলটা কি হবে, এটা বর্গের সমষ্টি এটার বর্গের সমান হবে, তাই তো। এবার বলে দিয়েছে এটার অর্ধবৃত্ত আর এই রাশি এই সংখ্যাটা অর্ধবৃত্ত, তাহলে এটার এখন এই দুটোর যোগফল এটার সমান হবে, তাহলে এটা কি হবে সত্য হয়ে যাবে। ঠিক আছে, এটাও সত্য কিন্তু হবে। তারপর 4 কি বলেছে, 4 বলেছে সাইন 3θ এর সর্বোচ্চ মান 1। সাইন 3θ সর্বোচ্চ মান কি হবে 1, এটা সত্য কথা। আমরা সাইনের সর্বোচ্চ মান কি 1 হতে পারে, 1 এর ছোট হবে আর সর্বোচ্চ মান 1 হবে, তাহলে এটা কি আছে সত্য কথা বলেছে। তাহলে সাইন 3θ এটা কি হবে সাইন 3θ = 1, এটা হয়ে যাবে সত্য কথা। ঠিক আছে, 5 বলে দিয়েছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে কোনো ত্রিমাত্রিক স্থানে একটি বিন্দুকে আবর্তন করলে গতিশীল বস্তুটি সমষ্টিগতভাবে একটি বৃত্ত তৈরি করে। না, ত্রিমাত্রিক যদি হয় তাহলে গোলকে পরিণত হয়ে যাবে, কিন্তু যদি বৃত্ত হতে হতো তাহলে দ্বিমাত্রিক হতে হতো, তাহলে এখানে এটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। কি বললাম, যদি ত্রিমাত্রিক থাকে তাহলে গোলকের দিকে পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু যদি দ্বিমাত্রিক থাকতো তাহলে কি বলতে ওরা বৃত্ত বলতে পারতাম, তাহলে এটা কি হয়ে যাবে এটা মিথ্যা হয়ে যাবে, তাহলে এটা কি হবে মিথ্যা। তারপর 6 বলছে 30 34 35 37 36 37 38 39 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় 1.5। আচ্ছা, এটা করে দেখি, এর আগে অঙ্ক তো এই অঙ্কটা ছিল কিন্তু, তাহলে কত বলেছে 30 34 35 36 37 38 39 একটা 40 দিয়েছে। তাহলে মধ্যমা বার করার নিয়ম কি, প্রথম লাস্ট, সেকেন্ড লাস্ট, থার্ড লাস্ট, তাহলে যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাঝখানে দুটোর কি সমষ্টি করে 2 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে এটার যদি মান বার করি তাহলে কত আসছে 36.5 আসছে, এটা পেলাম। এবার বলছে ওখান থেকে 35টা মাইনাস করে দিবে, তাহলে 35 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কি থাকবে এখানে থাকছে 35 যদি বাদ দিয়ে দিই আমাদের কি সংখ্যা থেকে শুরু হচ্ছে 30 34 35 বাদ 36 37 38 39 আর 40, তাহলে ফার্স্ট লাস্ট কাটবে, সেকেন্ড লাস্ট কাটবে, থার্ড লাস্ট, তাহলে কত থাকছে 37 থাকছে। তাহলে এটার কি মধ্যমা 37 হচ্ছে, তাহলে কত বৃদ্ধি পেয়েছে 37 মাইনাস 36 মাইনাস 5 ইকুয়াল টু কি আছে 0.5, কিন্তু আমাদের কি বলে দিয়েছে 1.5 বলেছে, তার জন্য এটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। 6 কি হয়ে গেল মিথ্যা হয়ে গেল। এটা 3 আছে 36.5, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। তাহলে আমাদের 1 দাগের 2 দাগের অঙ্কটি কমপ্লিট হলো। চলো 3 দাগে কি বলেছে, এক দুই তিনের কমপ্লিট, 4 দাগের অঙ্ক। এবার 4-এর 1 কি বলেছে,
চারের অঙ্ক কি বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। এই অঙ্কটা প্রায় 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 আসছে স্কুলে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখতে হবে তোমরা, প্রচুর আসছে এই অঙ্কটা। নির্দিষ্ট বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে, প্রায় আসছে প্রত্যেক ধরনের টেস্ট পেপারে অঙ্কটা থাকছে। তাহলে কিভাবে করব দেখো, আমরা ধরে নিচ্ছি যেহেতু 2 মার্কের আছে, ধরি আসল সমান আমরা ধরে নিলাম p টাকা, ঠিক আছে। তাহলে কত গুণ হচ্ছে প্রথমে বলে দিয়েছে n বছরে দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে। তাহলে সুদের হারটাও আমরা r ধরে নিচ্ছি, সুদের হার আর আর 2 বছর পর সুদের হার আর বলে দিয়েছে, আর কি বলেছে n বছর পরে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে p টাকা যদি থাকে তাহলে n বছর পর কত টাকা পাবো, ডবল পাবো, দ্বিগুণ মানে 2p টাকা পাবো। তাহলে ওর মধ্যে কি সুদ আসল থাকবে। তাহলে আমরা এভাবে লিখতে পারবো কি a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 আর n। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ, তার মানে এর মধ্যে আসলও আছে আর সুদও আছে। তাহলে এটাই তো আসলটা p টাকা রেখে নির্দিষ্ট সময় রেখে r% সুদের হারে ডবল পাবে, তাহলে এটা 2p হয়ে যাবে। তাহলে এখন যদি মান বার করি 2p ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 ইন্টু n, তাহলে এখানে দেখো উভয় পক্ষে p কেটে গেল, তাহলে 2 থাকছে ইকুয়াল টু 1 প্লাস r বাই 100 ইন্টু n। তাহলে এটা আপাতত আমরা রাখছি এরকম করে, এটা আপাতত রাখছি। এবার কি বলেছে কত বছর পরে 4 গুণ হবে। তাহলে এই যে এটা 2p টা ছিল, এটা 2p টা এখন কি হবে 4 গুণ হয়ে যাবে। তাহলে এখানে লিখে দেবো ধরি t বছর পরে, t বছর পরে 4 গুণ মানে 4p টাকা হবে, ঠিক আছে। একবারে লিখে দিলাম 4p টাকা হবে, 4p টাকা। তাহলে কি আসবে ফর্মুলা, a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 তার t, যেহেতু t বছর ধরেছি আমরা, তাহলে এর মান যেহেতু 4 গুণ হবে তাহলে 4p ইকুয়াল টু p 1 প্লাস r বাই কত হয়ে যাবে 100 ইন্টু t। তাহলে এখানে p কেটে গেল, এখানে 4 কে 2 এর স্কোয়ার করে দিলাম ইকুয়াল টু 1 প্লাস r বাই কত হয়ে যাচ্ছে 100 তার t, ঠিক আছে। এবার দেখো আমরা 2 এর মান কিন্তু জানি, 2 ইকুয়াল টু কি আছে 1 প্লাস r বাই 100 ইন্টু n। তাহলে আমরা এটাকে বসিয়ে দিচ্ছি, 2 এর জায়গাতে কি বসাবো 1 প্লাস r বাই 100 ইন্টু n, তার উপরে স্কোয়ার ছিল তার জন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম ইকুয়াল টু 1 প্লাস r বাই 100 ইন্টু t। পরের লাইনটা আমরা যদি গুণ করে নিই তাহলে 1 প্লাস r বাই 100 এখানে কি হয়ে যাবে 2n হচ্ছে, আর এ পাশটায় 1 প্লাস r বাই 100 t হচ্ছে। তাহলে সূচকের নিয়ম অনুসারে দেখো বেস দুটো মিলে আছে, তার জন্য আমরা কি করে দেবো 2n ইকুয়াল টু কি হবে t। তাহলে t এর মান কত হচ্ছে 2n বছর পর ওটা কি হয়ে যাবে 4 গুণ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা বাস্তবে লিখে দেবে কি 2n বছর পর কি হবে 4 গুণ হয়ে যাবে। তাহলে 4 এর 1 দাগের অ্যান্সার এটা, ঠিক আছে। তারপর চলো 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলে দিয়েছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে সেটা নির্ণয় করতে বলেছে। এটা আরো সহজ অঙ্ক, এটা অঙ্কও বারবার আসে। তাহলে দেখো ধরে নিচ্ছি আমরা, ধরি আসল সমান p টাকা, কেউ x ধরতে পারো কোনো যায় আসে না। সুদটা কি বলে দিয়েছে, সুদটা হবে আসলের 2/5 অংশ, তাহলে উপরে উপরে গুণ করে 2p/5 এত টাকা। তাহলে আমরা কি জানি i ইকুয়াল টু p/t বাই কত হয়ে যাবে 100। তাহলে i এর মান আমরা কত পেয়েছি 2p/5, p এর মান p আছে, আমাদের কার মান বার করতে বলেছে r এর মান বার করতে বলেছে, আর t সময়টা বলে দিয়েছে কত, সময়টা বলে দিয়েছে 10 বছর, তাহলে 10 হয়ে যাবে বাই কত 100। একটা শূন্য একটা শূন্য p কেটে গেল,
তাহলে কোনাকুনি যদি গুণ করে তাহলে দেখো এখানে, আচ্ছা নিচে নিচে 5 থেকে 5, 5 দুনা 10, তাহলে 2 দুনা কত হয়ে যাবে, 4 হয়ে যাচ্ছে, 2 দুনা 4 হয়ে যাচ্ছে। তাহলে এখানে অ্যান্সার কত আসবে, আর ইকুয়াল টু 4%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2 দাগের অপশনের অ্যান্সার এটা। ঠিক আছে, আচ্ছা তারপরে চলো 3 দাগেরটা নিচে করে নি। 3 দাগেরটা কি বলেছে দেখো, 3 দাগেরটা বলেছে এ বি সি তিনটি অসমান মূলদ সংখ্যা এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নিরূপণ করো। আচ্ছা কি রকমের হবে প্রকৃতিটা, বাস্তব অবাস্তব সমান কি হবে সেটা যাচাই করতে বলেছে। কিভাবে করব, আগে লিখে নেব এখানে এ বি সি কি হবে, অসমান মূলদ সংখ্যা, অসমান মূলদ সংখ্যা। ঠিক আছে, যেহেতু 2 মার্কের আনসার, তাহলে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাই তো। ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এখান থেকে শুধু বি এর মান কি আসবে বলো তো, মাইনাস এ মাইনাস সি, তাহলে মাইনাসটা কমন নিচ্ছি, এ প্লাস কি হয়ে যাবে, সি হয়ে যাবে। এটুকু বার করে রাখলাম। এবার আমাদের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 যদি হয় তাহলে নিরূপক মানে কি জানি, বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো। তাহলে বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে বি এর মান কোনটা, এই যে মাইনাস এ প্লাস সি, তাহলে গোটাটার কি করে দেবো, হোল স্কোয়ার করে দিলাম, মাইনাস 4ac। তাহলে এখানে দেখো আমি যদি স্কোয়ারের মাইনাস স্কোয়ার করি তো প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি থাকছে, এ প্লাস এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, আমি এ প্লাস বি হোল স্কোয়ার ভেঙে নিলাম, মাইনাস 4ac। তাহলে এখানে দেখো এ স্কোয়ার, এখানে মাইনাস 4ac, এখানে প্লাস 2ac, মাইনাস 2ac থাকছে প্লাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে একটা মান কি পাবো আমরা, এ মাইনাস সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখবে কি, যে কোনো একটা সংখ্যার ঋণাত্মক হোক ধনাত্মক, আমি যদি তার বর্গ করি তাহলে এটা পজিটিভ মান আসবে। ঠিক আছে, কি মান আসবে, পজিটিভ মান আসবে। এবার এখানে বলে দিয়েছে দ্বিঘাত সমীকরণ নিরূপক। আচ্ছা তাহলে এখানে এটার মানটা কি আসছে, হয় 0 হবে, এটার মান কি হবে, হয় 0 হবে, না হলে 0 থেকে কি হবে, বড় হবে। তাহলে 0 হলে বাস্তব, আর বড় যদি হয় তো অসমান। তাহলে লিখতে হবে আমাদেরকে বাস্তব হতে পারে ও অসমান, বা অমূল্য যেটা লেখা আছে ওটা লিখতে পারে অসমান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, 3 দাগেরটা। তাহলে 3 দাগের হয়ে গেল। 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলে দিয়েছে √6 প্লাস √7 এবং √5 প্লাস √8 এর মধ্যে কোনটি বৃহত্তর। আচ্ছা এটা সহজভাবে বার করা হবে। কিভাবে বার করবো দেখো, এরকম যদি অঙ্ক দেওয়া থাকে, করণী আকারে দেওয়া থাকে, আর বলে যদি কোনটার বড়, তাহলে কি করব, তাদের বর্গ করে নেব, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, বর্গ করে নেব, যেটার কথা বলবে সেটার আমরা বর্গ করে নেব। তাহলে এখানে কি বলে দিয়েছে, √6 প্লাস √7 ছিল, এটার বর্গ করে দেব। আর একটা বলা আছে √5 প্লাস √8, তাহলে এটারও বর্গ করে নেবো। তাহলে যদি এটা বর্গ করি তাহলে a স্কোয়ার মানে কি 6 এর স্কোয়ার প্লাস 2a মানে 6 আর b মানে 7 প্লাস b স্কোয়ার মানে √7 এর স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে 6 প্লাস 2, 6 সাথে 42 প্লাস 7, তাহলে কত হচ্ছে 6 আর 7 কত 13 প্লাস 2√72। তাহলে এটা যেহেতু স্কোয়ার করলাম তাহলে এটাও কি আসবে, √5 এর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে কি আসবে এখানে 5 যোগ 2, 5 8 কি হয়ে যাবে 40 যোগ 8, তাহলে 8 5 কত হয়ে যাচ্ছে 13 প্লাস 2√40। এবার দেখো এখানে 13 আছে, এটাও 13 আছে, 2 আছে 2 আছে, কিন্তু এখানে করণীর মাঝখানে এখানে 42 আছে, এখানে 40, তাহলে কে বড় হচ্ছে, উপরেটা বড় হচ্ছে। অতএব যে লিখে দেবো
6+√7 এর মান কি হবে, বড় হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যদি এরকম করণীয় অঙ্ক দেওয়া থাকে আর যদি জিজ্ঞাসা করে কোনটা বড়, তাহলে তাদের বর্গ করে এভাবে মান নির্ণয় করবে। ঠিক আছে, আচ্ছা 5 দাগেরটা কি বলেছে, চলো 5 দাগেরটা বলে দিয়েছে এ বি সি সমকোণী ত্রিভুজে কোণ এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি, বি সি ইকুয়াল টু 3 সেমি, বি সি ইকুয়াল টু 4 সেমি এবং বি বিন্দু থেকে এ সি এর উপর লম্ব বিডি যা এ সি তে ডি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ বিডি এর দৈর্ঘ্য কত হবে। আচ্ছা চিত্রটা অঙ্কন করি তাহলে বুঝবে। এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ, এটা নাম দেওয়া আছে এ বি আর এটা সি দেওয়া আছে। তাই এটা 90 ডিগ্রি থেকে একটা লম্ব গেছে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার এখান থেকে বলে দিয়েছে এই যে বিডি এই দূরত্ব কত হবে। তার আগে লিখে নিই এখানে কি এ বি সি একটি কি হবে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যার এ বি সমান কত হবে 3 সেমি আর বি সি সমান কত হবে 4 সেমি। এটা যদি হয় তাহলে এটা এ সি এর মানটা আমরা বার করে নিই। এ সি স্কোয়ার সমান কি আসবে, এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে শুধু এ সি সমান কি হবে, √ওভার, তাহলে এ বি মানে কত আছে 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার সমান কত হয়ে যাবে 9 + 16 ইকুয়াল টু 25। তাহলে কি আসছে 5 আসছে। তাহলে এসি সমান 5 চলে আসলো। এবার বলে দিয়েছে বিডিটা এসি এর উপরে লম্ব। বিডিটা কার উপরে লম্ব, এসি এর উপর লম্ব। এরকম যদি হয় তাহলে এটা এখান থেকে সাধারণ বাহু, তাই তো, এটা সাধারণ বাহু, এটা দুটো কোণ সমকোণ হচ্ছে, আর এই কোণটাও কি হচ্ছে সমান হচ্ছে, তার জন্য এটা একটা সদৃশ ত্রিভুজ হয়ে যাবে। সদৃশ যদি হয় তাহলে এখানে উল্লেখ করে দেবো কি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি কি হবে, সদৃশ হয়ে যাবে। যদি সদৃশ হয় তাহলে বড় বাহু দুটি ডিভাইড করে দেবো, এ সি বাই এ বি, এ সি বাই এ বি এই দুটো বড় বাহু। তাহলে ইকুয়াল টু এই বাহুটার কোনটা কোনটা বড় আছে, তাহলে বি সি এটা হচ্ছে বড় বাহু আর একটা এটা হচ্ছে, তাহলে কি হয়ে যাবে বিডি। বিডি এদের মান বসাই, এ সি এর মান 5 আর এর মান 3, আর পাঁচটার মান যদি বসাই 4/বিডি। তাহলে আমরা যদি মান বার করি তাহলে 5 গুণিত বিডি হয়ে যাবে, 5 গুণিত বিডি ইকুয়াল টু 3 4 কত হয়ে যাবে 12 হয়ে যাবে। তাহলে বা দিয়ে বিডি ইকুয়াল টু 12/5। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি কত হয়ে যাবে এখানে 2.4 সেমি। এটা হচ্ছে অ্যান্সার আমাদের। ঠিক আছে, তাহলে আমাদের 5 দাগেরটা হলো। তারপর 6 দাগেরটা কি বলেছে দেখো, 4-এর 6 দাগেরটা কি বলেছে, 4-এর 6 দাগের আমাদের অঙ্কটা কি বলে দিয়েছে দেখো। 4-এর 6 দাগে বলেছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং ও বৃত্তের কেন্দ্র কোণ সিএডি ইকুয়াল টু 120 ডিগ্রি এবং বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি হলে কোণ বিওসি এবং কোণ বিসিডি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা অঙ্কটা একটু ডিটেলস হবে, ভালো করে দেখবে যেহেতু 2 মার্কের আছে, তো অঙ্কটা একটু লক্ষ্য রাখবে তোমরা। এরকম একটা চিত্র অঙ্কন হবে, এরকম একটা চিত্র অঙ্কন হচ্ছে, তাহলে এরকম এটা আসছে, এটা আসছে, আর এখান থেকে এটা আসছে, এরকম মান আসছে। ঠিক আছে, এটা নাম দিয়ে দিলাম এ বি সি আর এটা ডি দিয়ে দিলাম। তাহলে মাঝখানে এটা কেন্দ্রবিন্দু, তাহলে এখান থেকে এটা এটা আর এখান থেকে এটা, এখান থেকে এটা, তাহলে এখানে 0 এটার মান দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কয়েকটা মান দেওয়া আছে, এটার দাম দেওয়া আছে 120 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, এটুকুর মান দেওয়া আছে। আমরা লিখে দিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি কি হবে, বৃত্তস্থ চতুর্ভুজ হবে। বৃত্তস্থ চতুর্ভুজ যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় যেখানে
কোণ সিওডি সমান দেওয়া আছে 120 ডিগ্রি, আর একটা কোণ দেওয়া আছে কত, বি ও বিএসি দেওয়া আছে, তাই না? বিএসি এটার মান দেওয়া আছে বিএসি, হ্যাঁ এটা দেওয়া হবে, কত দেওয়া আছে, বি বিওসি বিএসি বা এবিসি বললে হয়ে যাবে, বিএসি এটার মান, হ্যাঁ এটার মান দেওয়া আছে কত, 30 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বিসি বৃত্তচাপের সাপেক্ষে কত হবে, সাপেক্ষে কেন্দ্রস্থ কোণটা, কেন্দ্রস্থ কোণ জানা আছে বিওসি, এই যে বি ও সিটা কেন্দ্রস্থ কোণ, তাহলে এর পরিধস্থ কোণ কোনটা, এটা হবে। তাহলে পরিধস্থ কোণটা কত, বা বৃত্তস্থ কোণটা হয়ে যাচ্ছে কোণ বি ও সি সমান কি হবে, 2 বিএসি, তাহলে এটা কি হবে, 2 ইন্টু কত হয়ে যাচ্ছে, 60 হয়ে গেল। এটা মান পেয়ে গেলাম কিন্তু আমরা, ঠিক আছে, 60 পেয়ে গেলাম। এবার আবার দিয়ে আমরা লিখে নেব, আবার কি বলেছে, সিডি বৃত্তচাপের সাপেক্ষে কত বেরোবে, কেন্দ্রস্থ কোণ কত হচ্ছে সিওডি, এবং বৃত্তস্থ কোণ কে হবে, বৃত্তস্থ কোণ সিএডি, এই যে সিএডি এটা কোণ হয়েছে বৃত্তস্থ কোণ, এর মানটা তাহলে বার করি, 2 CAD ইকুয়াল টু কি হয়ে যাবে, সিওডি, তাহলে সিএডি যদি বার করি, সিওডি এর মান আমরা জানি কত, 120 বাই কত 2 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে, 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে আমরা বিএডি এর মানটা বার করতে পারবো, অতএব বিএডি সমান দুটো, এটা কোনটা আর এটা কোনটা কি করে দেবো আমরা, যোগ করে নেব। তাহলে কোণ বিএসি যোগ কোণ সি এ ডি ইকুয়াল টু কি হবে, 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি। এবার একটা কথা মনে রাখবে, এই একটা চতুর্ভুজ এটা আছে, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে এটা কোণটা যদি 90 হয়, তাহলে এটাও কি হবে, 90, অবশ্যই 90 হতে হবে, কারণ দুটো কোণের সমষ্টি কি হবে, সম্পূরক, মানে 180 ডিগ্রি। অতএব বিসি ডি ইকুয়াল টু কি হবে, 180 মাইনাস বিএডি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু কি হবে, 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা ভালো অঙ্ক, কিন্তু একটু মানে ভেবে অঙ্ক করতে হবে, তার জন্য দেখে নাও, ঠিক আছে। তাহলে 6 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। 7 দাগেরটা কি বলেছে, 7 দাগেরটা বলেছে আমাদের এখানে এবিসি ত্রিভুজের এ বি ইকুয়াল টু 35, বিসি ইকুয়াল টু 25 এবং এস ইকুয়াল টু 30, এবিসি বিন্দু তিনটিকে কেন্দ্র করে অঙ্কিত বৃত্ত তিনটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত তিনটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা দেখো অঙ্ক, এটাও একটা অঙ্ক ভালো, এরকম একটা অঙ্ক দেওয়া আছে, ধরে নাও তিনটা এরকম বৃত্ত দিয়েছে, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, আর এখান থেকে এটা একটা বৃত্ত। তাহলে এদের কেন্দ্রবিন্দু থেকে একটা কি আসছে, ত্রিভুজ অঙ্কিত হচ্ছে, এরকম একটা, এরকম একটা, আর এরকম একটা ত্রিভুজ অঙ্কিত হচ্ছে। নাম দিয়ে দিচ্ছি এ, এটা বি, আর এটা সি কেন্দ্রীয়। তাহলে এখানে কোন কোন জায়গাতে ছেদ করছে, এখানে পি দিয়ে দিচ্ছি, এটা কিউ দিয়ে দিচ্ছি, এটা আর দিয়ে দিলাম। এবার আমরা সাপোজ ধরে নিচ্ছি, আমরা জানি স্পর্শক যদি হয় এরকম, এটা ধরো এটা আর এটা বৃত্তের স্পর্শক এ দুটো, তাহলে এ দুটো কি হবে, পরস্পর সমান হবে। তাহলে এক্স আর এটা এক্স কেন সমান হবে, একই বৃত্তের কি দুটো ব্যাসার্ধ, তাহলে এটাও ব্যাসার্ধ, দুটো এক্স ধরে নিলাম। এখানে দুটো কি ধরলাম, ওয়াই, যেহেতু এটা বৃত্তের দুটো ব্যাসার্ধ, আর এটা বৃত্তের ধরলাম দুটো জেড,
কারণ দুটোই কি ব্যাসার্ধ। এরকম ধরলাম, লিখবোটা কি ভাষা, এখানে লিখে দেবো ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, যার এ বি সমান কত বলেছে 35 সেমি, আর কি বলেছে বিসি সমান 25 সেমি, আর একটা বলেছে এসি ইকুয়াল টু কত বলে দিয়েছে 30 সেমি, এটি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বলে দিচ্ছে কি বৃত্ত তিনটি বহি স্পর্শ করে, বহি স্পর্শ করে, কি করে বহি স্পর্শ করে। যদি বহি স্পর্শ করে তাহলে এখানে দেখো এটা এক্স আর এটা ওয়াই, তাই তো, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত, এ বি এর মান কত দেওয়া আছে 35, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 35 হয়ে যাচ্ছে, এটা 1 নম্বর ধরে নিচ্ছি। তারপর এক্স প্লাস ওয়াই হলো ওয়াই প্লাস জেড ধরে নিচ্ছি, ওয়াই প্লাস জেড, এই যে ওয়াই এটা ওয়াই আর জেড, তাহলে বিসি, বিসি এর মান কত 25, তাহলে এখানে 25 সেমি হচ্ছে, এটা 2 নম্বর ধরে নিলাম। আর একটা কি এসি এর মান বার করবো, তাহলে এক্স প্লাস জেড হচ্ছে এক্স প্লাস জেড ইকুয়াল টু কি হয়ে যাবে, এটার মান দেওয়া আছে 30 সেমি, তাহলে 30, এটা 3 নম্বর। তিনটাকে যদি আমরা যোগ করে নিই তাহলে কত আসছে দেখো, এক্স দুবার আসছে, ওয়াই দুবার আসছে আর জেড দুবার, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কি আসছে, পাঁচটায় যোগ করলে 90 আসছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কি আসবে 90/2 সমান কত হয়ে যাবে 45 ডিগ্রি, এটা মান হলো। ঠিক আছে, এটা মান যদি হয় তাহলে এখানে দেখো এবার আমরা সবগুলোর ব্যাসার্ধ বার করতে পারবো। কিভাবে বার করতে পারবো, এটাকে 4 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি। আমি যদি এক্স এর মান বার করি তাহলে এ বৃত্তের ব্যাসার্ধ পাবো, ওয়াই এর মান বার করলে বি বৃত্তের ব্যাসার্ধ পাবো, আর সি এর মান বার করলে এই ও জেড এর মান বার করলে সি বৃত্তের ব্যাসার্ধ পাবো। তাহলে দেখো আমরা 4 বিয়োগ 1 করছি, তাহলে এখান থেকে কার মান বার করছি দেখে নাও। 4 মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত 45, আর 1 কত, 1 এর মান আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি হবে 35, তাহলে বিয়োগ যদি করি তাহলে এটা সাইন গুলো চেঞ্জ হবে, এটা কেটে যাচ্ছে, জেড ইকুয়াল টু এটাও সাইন হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে এখানে 10 হয়ে যাচ্ছে, জেড এর মান কি হবে 10, তাহলে প্রথমটা একটা পেলাম। সেম একই রকম 4 বিয়োগ 2 যদি করি তাহলে কত হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 45, আর 2 নম্বরটা কি আছে ওয়াই প্লাস জেড, আর এ পাশটায় আছে কত 25, তাহলে বিয়োগ বিয়োগ বিয়োগ, তাহলে এটা কাটলে এক্স এর মান কত হয়ে যাবে 20 হয়ে যাচ্ছে, তাহলে এটাও পেয়ে গেলাম। আর একটা কি আছে 3 নম্বর, তাহলে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত হয়ে যাবে 45, তাহলে কি আসছে এক্স মাইনাস এক্স, এক্স প্লাস জেড ইকুয়াল টু কত আসছে 30 আসছে। আমি যদি বিয়োগ করি এটা মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে এটা কেটে যাবে, ওয়াই ইকুয়াল টু কি আসবে 15 আসবে। তাহলে দেখো এক্স এর মান পাওয়া মানে কি এ বৃত্তের ব্যাসার্ধ, ওয়াই এর মান পাওয়া মানে কি বি বৃত্তের ব্যাসার্ধ, আর জেড এর মান পাওয়া মানে কি সি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখে দেবো অতএব বৃত্ত তিনটির ব্যাসার্ধ কত আসলো 20, 15, 10, 20 সেমি, 15 সেমি আর 10 সেমি, কিন্তু সেমি হবে আমি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা ভালো একটু বুঝে রাখবে। তাহলে 7 দাগেরটা আমাদের কমপ্লিট হলো। চলো 8 দাগেরটা কি বলেছে, চারের 8 দাগেরটা বলে দিয়েছে একটি ঘড়ির কাঁটা ঘন্টায় যে কোণে আবর্তন করে তার বৃত্তীয় মান কত। আচ্ছা, এটা সহজভাবে লেখা যাবে কি, আমরা ঘড়িটা কত 12টা কাঁটা, তাহলে আমরা এইভাবে লিখবো কি ঘড়িটি 12 ঘন্টায় আবর্তন করে কত
360 ডিগ্রি আবর্তন করে, 360 ডিগ্রি। তাহলে ঘড়িটি 1 ঘন্টায় আবর্তন করে কত হবে? 360/12, কত হয়ে যাচ্ছে? 30 ডিগ্রি। 1 ঘন্টায় আবর্তন করছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে 30 ডিগ্রি এর বৃত্তীয় মান চেয়েছে, তাহলে 30 ডিগ্রির বৃত্তীয় মান যে কোনো ষষ্ঠিক মানকে বৃত্তীয় মানে কনভার্ট করলে পাই/180 দিয়ে আমরা গুণ করলে অ্যান্সার হয়ে যাবে। 0036, তাহলে কি হচ্ছে? পাই/6 রেডিয়ান। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। 8 দাগেরটা হয়ে গেল। 9 দাগেরটা কি বলেছে চলো। 9 দাগেরটা বলে দিয়েছে, যদি আর cos থিটা ইকুয়াল টু 3 এবং আর সাইন থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে থিটা আর আর এর মান। আচ্ছা, তার আগে মনে রাখি আমাদের 3 কারোর মান নেই। আমাদের cos সাইন এগুলোতে দেখবে টেবিলটাতে 3 কারোর মান নেই, তার জন্য এটা কি হবে? এটা √3 হবে, ঠিক আছে। কি হবে? এটা √3 হবে। তাহলে আমরা এভাবে লিখে নিই কি আর cos থিটা ইকুয়াল টু √3, এটা 1 নম্বর দিয়ে দিলাম। আর একটা আছে আর সাইন থিটা ইকুয়াল টু 1, এটা 2 নম্বর দিয়ে দিলাম। তাহলে আমরা লিখে দেবো এরকম করে 2/1 করে পাই, ঠিক আছে। তাহলে 2/1 মানে কি? আর সাইন থিটা ইকুয়াল টু 1 আর আর cos থিটা ইকুয়াল টু √3। তাহলে যদি আমি এখানে ভাগ করি তাহলে কি কি হয়ে যাচ্ছে দেখো, এটা ডিভাইডেড দিয়ে এটা ডিভাইডেড দিয়ে, তাহলে কি পাচ্ছি? তাহলে আর আর কেটে গেল, তাহলে সাইন থিটা আর cos থিটা ইকুয়াল টু 1 বাই কত আসছে? √3 আসছে। সাইন বাই cos মানে কি? ট্যান থিটা ইকুয়াল টু কত হবে? √3 হয়ে যাবে। ট্যান কার মান √3, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 30। তাহলে উভয় পক্ষে ট্যান ট্যান কেটে গেল, থিটার মান কত পেয়ে গেলাম? 30 ডিগ্রি পেয়ে গেলাম। এটা হচ্ছে আমরা থিটার মান পেয়ে গেলাম। কিন্তু আমাকে শুধু থিটার মান না, আর এর মানটাও চেয়েছে। আর এর মান কিভাবে বার করব? দেখো এখানে 2 নম্বর সমীকরণ থেকে আমরা মানটা বসালেই হয়ে যাবে। 2 নম্বর থেকে পাই, 2 নম্বরটা কি ছিল? আর সাইন থিটা ইকুয়াল টু 1, তাহলে আর সাইনের থিটার মান কত? 30 ইকুয়াল টু 1, আর সাইন থিটার মান কত? ইন্টু 1/2 ইকুয়াল টু 1, তাহলে আর এর মান কি হবে? 2 হয়ে যাবে। এটা হচ্ছে অ্যান্সার, আর ইকুয়াল টু 2। তাহলে থিটার মান কি পেলাম? 30 ডিগ্রি, আর আর এর মান কত পেলাম? 2। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমার 11 দাগের অঙ্কটাও হয়ে গেল, এই 9 দাগের অঙ্কটা হয়ে গেল। 10 দাগে কি বলেছে? 10 দাগে বলেছে একটি গোলকের আয়তন ভি একক এবং বক্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক হলে দেখাও যে এস কিউব ইকুয়াল টু 36 পাই ভি স্কোয়ার। আচ্ছা, এটাও সহজ অঙ্ক, লিখে নিচ্ছি আমরা। গোলকের আয়তন সমান কি? গোলকের আয়তন ভি সমান কি হয়ে যাচ্ছে? 4 পাই আর কিউব। একটা কি হচ্ছে? গোলকের ক্ষেত্রফল এস ইকুয়াল টু কি হবে? 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে দেখো এস কিউব বাই ভি স্কোয়ার যদি করি তাহলে মানটা কি আসবে? এরকম আসছে 4 পাই এস, এটা এস, তাহলে 4 পাই আর স্কোয়ার তার কিউব, আর নিচে কি আসবে? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব তার কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। আমরা এদিকে খুচরো ভাবে লিখি 4 পাই আর স্কোয়ার কবার আছে? 3 বার। 4 পাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার, নিচে কত হবে? 4/3 পাই আর কিউব, কবার? 2 বার। 4/3 পাই আর কিউব। তাহলে এখানে কত? 1 2 4 6টা হচ্ছে, আর এখানে 3টা, আর এখানে 3টা, 6টা মিলে গেল। এখানে একটা পাই, এখানে একটা পাই, এখানকার একটা পাই, এখানকার পাই, 4 4 4 4। তাহলে কি পড়ে থাকে? যাচ্ছে উপরে থাকছে 4 পাই পড়ে থাকছে।
আর এখানে 1/9, তাহলে ঘুরিয়ে দিলে কি হয়ে যাবে, ইন্টু 9 হয়ে যাবে, তাহলে 3 9 4 9 36 কি হয়ে যাবে, পাই হয়ে যাবে। এটার মান কার পেলাম, এটা মানটা পেলাম s3v² এর মান, s3v², তাই তো, এটারই তো মান পেলাম। তাহলে আমি s3টাকে রেখে দিলাম ইকুয়াল টু 36 পাই, আর ভিটাকে উপরে পাঠালাম, তাহলে v²। তাহলে এটা আমাদের কি করতে বলেছে, প্রমাণ করতে বলেছিল। তাহলে এটা কি হবে, প্রুভড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 10 দাগের অঙ্ক। তারপর চলো 4-এর 11 দাগেরটা কি বলেছে। 4-এর 11 দাগের অঙ্কটা বলে দিয়েছে, 4 সেমি ব্যাসার্ধের একটি গোলককে 14 সেমি উচ্চতা বিশিষ্ট এবং 616 ঘন সেমি আয়তনের মধ্যে কোনো চোঙের মধ্যে স্থাপন করা যাবে কি, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। আচ্ছা, আগে আমি এরকম এঁকে নিচ্ছি, এটা একটা চোঙ, এটা একটা চোঙ ধরে নাও। ঠিক আছে, এই চোঙের মধ্যে এরকম একটা বৃত্ত ঢোকাবে বা গোলক ঢুকাবে, এরকম একটা গোলক ঢুকাবে। একটা কথা মনে রাখবে কি, এই যে এই গোলকের ব্যাসার্ধটা আর চোঙের ব্যাসার্ধটা যদি সমান হয় তবুও ঢুকবে না, যদি কম হয় তবুও ঢুকবে না, যদি এটা বেশি হয়, এই যে এই ব্যাসার্ধ, এই গোলকের ব্যাসার্ধ থেকে যদি এটা চোঙেরটা বেশি হয়, তাহলে আরামসে ও ভিতরে প্রবেশ করতে পারবে। এটুকুই আমাদের দেখাতে হবে। কিভাবে দেখাবো, দেখো, ধরি চোঙের ব্যাসার্ধ ধরে নিলাম আর, তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি, চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, এটা যদি হয় তাহলে শর্তানুসারে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কি, 616 আমাদের দেওয়া আছে। মান যদি বার করি তাহলে কত হয়ে যাবে, দেখো, 22/7 গুণিত আর স্কোয়ার ইন্টু 14, 7 7 2 14 ইকুয়াল টু 16 1 6, বা দিয়ে 44 আর স্কোয়ার ইকুয়াল টু 616/44, কাটাকাটি যদি আমি করি তাহলে কত হচ্ছে, 11 দিয়ে 4 আর 11 দিয়ে এখানে আসছে 56, 4 1 4 4 14 56 হয়ে যাচ্ছে। তাহলে বা দিয়ে আর সমান কি হবে, √14 হয়ে যাচ্ছে, √14 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে একটা কথা মনে রাখো, আমরা জানি √16 মানে কি, √16 মানে 4, তাই তো, কিন্তু এ কি √14 মানে 4 হচ্ছে, 4-এর থেকে এটা কি হচ্ছে, কম হচ্ছে, তার জন্য কি হবে, 4-এর থেকে এটা কি হচ্ছে, কমই তো হচ্ছে। √14 মানে কি, 4-এর থেকে কম, √16 হলে 4 হয়, তাহলে এখান থেকে 2 কম আসে, তার জন্য এটা 4-এর থেকে কম। তাহলে এটা যেটা আছে, এই যে এই ব্যাসটা বা ব্যাসার্ধটা এটার থেকে ছোট আছে, তার জন্য এটার ভিতরে আর প্রবেশ করতে পারবে না। ধর একটা ছোট মাপের জার নিলাম, ওখানে বড় মাপের গোলক ভরছে, তা ঢুকবে না, অবশ্যই ওর থেকে ছোট হতে হবে। তা এখানে কি লিখতে হবে আমাদের, অতএব চোঙের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধের চেয়ে ছোট বলে চোঙের মধ্যে গোলকটিকে স্থাপন করা যাবে না। এটা হচ্ছে আমাদের 4-এর 11 দাগের অ্যান্সার। ঠিক আছে, চলো 12 দাগেরটা কি বলেছে। 12 দাগেরটা বলে দিয়েছে, কয়েকটা সংখ্যা দেওয়া আছে, x+5, x+3, x+1, x-1, x+2, x+3 আর x+2, x+4। তথ্যের সংখ্যাগুরুমান 37 হলে x এর মান কত। সংখ্যাগুরুমান কি, এই যে এই সংখ্যাগুলো আছে, কোন সংখ্যাটা বেশি আছে সেই সংখ্যাটার মান 37-এর সমান হবে। আচ্ছা, আমরা সংখ্যাগুলো আগে লিখে নিই, তাহলে বুঝতে পারবে। এখানে কি কি দিয়েছে, x+5 দিয়েছে,
এক্স প্লাস থ্রি দিয়েছে, এক্স প্লাস ওয়ান দিয়েছে, এক্স মাইনাস ওয়ান দিয়েছে, আর এক্স প্লাস টু দিয়েছে, এক্স প্লাস থ্রি দিয়েছে, আর এক্স মাইনাস টু দিয়েছে একটা, এটা এক্স প্লাস ফোর দিয়েছে, এটি দিয়েছে। এখানে তোমরা লক্ষ্য রাখো কোনটা বেশি আছে, এক্স প্লাস ফাইভ আর নেই, এক্স প্লাস থ্রি একটা দুটো আছে, এক্স প্লাস ওয়ান আর নেই, এক্স মাইনাস ওয়ান আর নেই, এক্স প্লাস টু নেই, এক্স মাইনাস টু আছে, তাহলে কি আছে, এক্স প্লাস থ্রিটা সংখ্যাগুরু মান। এবার এটা সমান দেওয়া আছে, কত দেওয়া আছে, 37 দেওয়া আছে, তাহলে এক্স এর মান কিভাবে বার করবো, এই তিনটা উপরে গিয়ে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স এর মান কি হয়ে যাবে, 34। এটা হচ্ছে 12 দাগেরটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের স্কুলটা কমপ্লিট হয়ে গেল।